প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা অনলাইন ক্লাস। শিক্ষার্থীরা, আজকের আমার ক্লাসটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমি আমার ক্লাসের দ্বিতীয় অংশ পড়াবো, অর্থাৎ 18 বছর বয়স কবিতার প্রথম অংশ আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম, এবং 18 বছর বয়স কবিতার যে পাঠ পরিচিতি এবং 18 বছর বয়স কবিতার যে শিখনফল, শিক্ষার্থীরা আমি এগুলো তোমাদের সামনে আলোচনা করেছিলাম। যে 18 বছর বয়স কবিতাটি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, এবং এই কবিতার মাধ্যমে আমরা সুকান্ত ভট্টাচার্যর যে জীবনী সেটা আমরা জানতে পেরেছি, এবং এই কবিতার যে বিশেষ দিক সেই দিকগুলো আমি তোমাদের সামনে উন্মোচিত করেছি বিভিন্ন ছবির মাধ্যমে এবং সব কিছু দিয়ে। শিক্ষার্থীরা, 18 বছর বয়স কবিতাটি বলতে গেলে যে সুকান্ত ভট্টাচার্যর একটি তার স্মৃতিজড়িত একটি কবিতা, অর্থাৎ 18 বছর বয়স কবিতার মূল প্রেক্ষাপট হচ্ছে যে কবিতাটির প্রেক্ষাপট হচ্ছে সুকান্ত ভট্টাচার্য প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন সারা পৃথিবীতে এক ধরনের একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়। সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সমাজে অসহায় নির্যাতিত মানুষদের অধিকারগুলো তারা বঞ্চিত করে নিচ্ছে, এবং সে একটা কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি হয়। এবং যুদ্ধবিধ্বস্ত একটি দেশের মধ্যে কীভাবে মানুষের কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, সেটি হচ্ছে 18 বছর বয়স কবিতার মূল বিষয়। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য তার চারপাশে নানা ধরনের যে অন্যায় অবিচার দেখেছেন, সেই অন্যায় অবিচারগুলো তিনি তার কিশোর কবির মধ্যে অনেক বেশি আঘাত আনে, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি বাংলা সাহিত্যের মধ্যে তার অসাধারণ লিখনী দ্বারা একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করেন। অর্থাৎ তার প্রত্যেকটি কবিতার মধ্যে রয়েছে চাপা বিক্ষোভ এবং অসন্তোষে পরিপূর্ণ, এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আমরা দেখতে পাই। তা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বলতে গেলে শিক্ষার্থীর অনেক কথাই বলতে হয়। অর্থাৎ সেই সুকান্ত ভট্টাচার্য তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান, এবং বাংলা সাহিত্যে তাকে কিশোর কবি হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ তার প্রত্যেকটি কবিতা, তার প্রত্যেকটি কাব্যগ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই যে অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সমাজে অসহায় মানুষের পাশে তিনি তার কবিতা দ্বারা, তিনি তার লেখনী দ্বারা সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। যাই হোক শিক্ষার্থীরা, আমি আমার এই ক্লাসটি শুরু করছি 18 বছর বয়স কবিতার দ্বিতীয় অংশ। আমি গত ক্লাসে এই কবিতাটি আলোচনা করেছিলাম, এবং কবিতার যে শিখনফল সেটি আমি তোমাদের বলেছি, পাঠ পরিচিতি বলেছি, এবং এই কবিতার লেখক পরিচিতি, কবি পরিচিতি সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, এবং কবিতার সাথে সামঞ্জস্য রক্ষা করে কিছু কিছু লাইন আমি তোমাদেরকে বলেছিলাম। আজকে সেই কবিতার যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে কবিতার আঙ্গিক বিচার এবং পাঠ পরিচিতি, শব্দার্থ, বাড়ির কাজ এবং উল্লেখযোগ্য কিছু কিছু দিক আছে, সেই দিকগুলো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। যাই হোক শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসে স্বাগত জানিয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। শিক্ষার্থীরা, তোমাদের মাওসি কর্তৃক ইতিমধ্যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট কলেজ থেকে দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টগুলো আমাদের প্রিন্সিপাল মহোদয় স্যার যখন বলবেন তোমরা সেই তারিখে অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে, এবং সেই অ্যাসাইনমেন্টগুলোর উপর ভিত্তি করে আমরা তোমাদের মূল্যায়ন করব। তো শিক্ষার্থীরা, যাই হোক তোমাদের আর কথা নয়, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে আমার 18 বছর বয়স কবিতার দ্বিতীয় অংশ। আমি আমার ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা, প্রত্যেকটি কবিতার মধ্যে আমি পড়ানোর পর এবং প্রত্যেকটি গদ্য পড়ানোর পর আমি তোমাদের কিছু বাড়ির কাজ, কিছু সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করে থাকি। তারই ধারাবাহিকতা আজকেও আমি আমার কবিতাটি যে উল্লেখযোগ্য আঙ্গিক বিচার, পাঠ পরিচিতি, সেই বিষয়গুলো আমি সম্পর্কে আলোচনা করে তোমাদের সংক্ষেপে একটু সৃজনশীল প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব, এবং বাড়ির কাজ, কিছু পাঠ মূল্যায়ন এবং কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং উল্লেখযোগ্য কবিতায় কী কী দিকগুলো আছে সেই দিকগুলো আমি তোমাদের সামনে প্রতিবারের মতো আমি উন্মোচিত করব। শিক্ষার্থীরা, যাই হোক আজকে যে আমি পাঠ্য বিষয়, সেই পাঠ্য বিষয়টি আমি গত ক্লাসে তোমাদেরকে পাঠ্য বিষয় এবং পাঠ পরিচিতির সাথে আমি তোমাদেরকে পরিচয় করে দিয়েছি। আজকেও আমি আমার কবিতাটি শুরুর আগে তোমাদেরকে পাঠ পরিচিতির সাথে আজ একটু পরিচয় করিয়ে দিয়ে আমি আমার কবিতার সংক্ষিপ্ত বিষয়গুলো আলোচনা করব, এবং তারপর কবিতার সাথে কী কী বিষয় আছে সেগুলো আমি কোন কোন প্রশ্নগুলো কবিতার সাথে সামঞ্জস্য সেই বিষয়গুলো আমি আলোচনা করব।
শিক্ষার্থীরা আমার কবিতাটি হচ্ছে 18 বছর বয়স। এই কবিতায় আমি যেটা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। 18 বছর বয়স, তিনি দুর্বার বেগে এগিয়েছে। 18 বয়স আমি বলেছিলাম গত ক্লাসে, পথে প্রান্তরে তারা তুফান ছুটায়, এবং অর্থাৎ পুরাতন গুণের দ্বারা যে সমাজ ব্যবস্থা আছে সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে একটি নতুন সমাজ গড়ে তোলার জন্য তিনি তরুণদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে দিয়েছেন এই কবিতায়। অর্থাৎ আমরা দেখেছি পৃথিবীতে যত আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনের পেছনে কিন্তু তরুণদের অগ্রণী ভূমিকা দেখতে পায়। অর্থাৎ যারা বার্ধক্য, যারা পুরাতন গুণের দ্বারা সমাজকে আঁকড়ে ধরে থাকতে চায়, যারা নতুনত্ব চায় না, তারা তরুণদেরকে নবীন তরুণদেরকে তারা কখনো উৎসাহ দেয় না। তারা সবসময় তাদের পথে বাধা হয়ে থাকতে চায়, তাদেরকে ভয় দেখায়, কিন্তু তরুণরা দুর্বার গতিতে এগিয়ে যায়। এখানে বলা হচ্ছে তরুণরা এগিয়ে যায় স্টিমার, বাষ্পের স্টিমারের মতো চলে। এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রাণ দেওয়ানো থাকে না জুড়িটা থাকে না শূন্য, সবে আত্মাকে শপথের কোলাহলে। এবং কবি শেষে বলেছেন এদেশের বুক 1800 নেমে। যাই হোক শিক্ষার্থীরা, আজকে আমার কবিতার বিষয় হচ্ছে 18 বছর বয়স কবিতা। অর্থাৎ 18 বছর বয়স কবিতাটি আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম গত ক্লাসে, তারই ধারাবাহিকতায় আজকে আমি 18 বছর বয়স কবিতার দ্বিতীয় অংশ শুরু করব। আমি গত ক্লাসে বলেছিলাম যে কবিতাটি নেওয়া হয়েছে ছাড়পত্র নামক একটি কাব্যগ্রন্থ, সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র। অর্থাৎ ছাড়পত্র প্রথমটা কাব্যগ্রন্থ, সেটি প্রকাশিত হয় 1947 সালে। সেই ছাড়পত্র কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে 18 বছর বয়স কবিতা। সেক্ষেত্রে 18 বছর বয়স কবিতাটি সম্পর্কে আমি একটু সংক্ষেপে কবিতার বিষয়গুলো একটু বলে নিই। যে 18 বছর বয়স কবিতাটা হচ্ছে যে এখানে কবিতা নিজের অভিজ্ঞতার আলোকে, অর্থাৎ 18 বছর বয়স সুকান্ত যখন 18 বছর বয়সে পদার্পণ করেন, তখন তিনি চারপাশে নানা ধরনের অন্যায় তিনি অবিচার দেখেছেন। সেই অন্যায় অবিচারগুলো দেখার পর তার নিজের অভিজ্ঞতার আলোকে তিনি 18 বছর বয়স কবিতাটি রচনা করেন। অর্থাৎ 18 বছর বয়স কবিতাটা হচ্ছে বয়সন্ধিকালের কবিতা। অর্থাৎ বয়সন্ধিকাল হচ্ছে বৈশিষ্ট্যকে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ কিশোর বয়স থেকে কত অর্থাৎ শৈশব থেকে কিশোর এবং কিশোর থেকে যখন যৌবনে প্রবেশ করে, তখন 18 বছর বয়সের যারা যৌবনে প্রবেশ করে, তখন তাদের মধ্যে বিভিন্ন ইতিবাচকতা, নেতিবাচকতা, ত্যাগ, দুঃসাহসিকতা এবং বিভিন্ন অধ্যায়গুলো তাদের সামনে উপস্থাপিত হয়, এবং তারা সবগুলো বিষয়কে তারা এগিয়ে দুর্বার গতিতে নতুন একটি সমাজ গড়ে তোলার জন্য, শোষণমুক্ত একটি সমাজ গড়ে তোলার জন্য 18 বছর বয়সের তরুণরা যে দুর্বার গতিতে এগিয়ে যায়, সে তরুণদের তারুণ্য, তাদের প্রাণের সজীবতা, তাদের প্রাণের যে উচ্ছলতা এবং তাদের যে আবেগ, সেই আবেগগুলো তিনি এই কবিতায় তুলে ধরেছেন। অর্থাৎ এই বয়সে তরুণদের সামনে নানা ধরনের বাধা বিপত্তি আসে, সব বাধা বিপত্তি অতিক্রম করে একটি নতুন সমাজ গড়ে তোলার জন্য তরুণদের যে উদাত্ত ভূমিকা, তাদের যে উদাত্ত আহ্বান, তাদের যে অপরিসীম ভূমিকা, সেগুলো তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এই কবিতাটি বলতে গেলে আমাদেরকে অনেক কথাই বলতে হয়। অর্থাৎ সেই কবিতার যে উল্লেখযোগ্য দিক, সেটি হচ্ছে কৈশোর থেকে যৌবনে পদার্পণে এই বয়সটি থাকে প্রবল উত্তেজনা, প্রবল আবেগ এবং উচ্ছ্বাস। অর্থাৎ যারা 18 বছর পদার্পণ করে তাদের মধ্যে প্রবল আবেগ থাকে, উচ্ছ্বাস থাকে, তাদের মধ্যে উদ্দীপনা থাকে, তারা নতুন কোনো কিছু গড়ার প্রত্যয়ে তারা এগিয়ে যায়, যেদিকে তারা অন্যায় দেখে সেদিকে তারা বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই বয়সের যে প্রধান কাজ হলো যে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্য দিয়ে বেড়ে ওঠা এবং মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি তারা এই বয়সে পায়। তারা কারো কাছে মাথা নোয়াবার নয়। এবং কবি আরও বলেছেন যে এই বয়সে অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে এবং অনেকগুলো নেতিবাচক দিক রয়েছে, যেটা আমি কবিতার মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। যে ইতিবাচক দিক হচ্ছে এই সময় তরুণরা তারা অনেক দুর্বার গতিতে এগিয়ে যায়, তারা পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, যেখানে তারা অন্যায় দেখে অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকে। এগুলো হচ্ছে ইতিবাচক দিক। এবং নেতিবাচক দিকটা হচ্ছে যে এই বয়সের তরুণদের মধ্যে সবচেয়ে বাধা আসে, তারা এই বয়সে নিজেদেরকে ঠিক রাখতে পারে না, তারা বিপদে যায়। তাই কবি বলেছেন যে এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, অত ক্ষত বিক্ষত হয় সহস্র পান। তিনি এইভাবে করে তার কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ ইতিবাচক বৈশিষ্ট্যর পাশাপাশি তরুণরা কিন্তু বিপদেও যেতে পারে এই সময়। অর্থাৎ এই সময় যে তারা তাদের মনোবলকে ঠিক করতে না পারে, তারা খারাপ পথে যেতে পারে, এবং খারাপ পথে গেলে তারা সমাজকে কিছু দিতে পারে না, তাদের দেশকে কিছু দিতে পারে না। তাই তিনি বলেছেন তরুণরা তারুণ্য এবং তাদের উদ্যম যৌবন শক্তি আছে, সেই যৌবন শক্তি দিয়ে তারা এগিয়ে যাবে প্রগতির পথে। তারা সমাজে নানা ধরনের যে অন্যায় আছে, যে অবিচার আছে, সেগুলো থেকে তারা দূরে সরে তারা নতুন একটি সমাজ নিয়ে আসবে, যে সমাজের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, এবং যে সমাজের মধ্যে মানুষ সামাজিকভাবে সুন্দরভাবে বসবাস করার একটি অধিকার পাবে। এই বিষয়গুলো তিনি তার এই কবিতায় তুলে ধরেছেন। শিক্ষার্থীরা, আমি যখন কবিতাটি আলোচনা করেছিলাম, সেই কবিতার মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে যৌবনের যে উদ্দীপনা, যে সাহসিকতা, যে দুঃসাহস, অর্থাৎ দুর্বার গতি, নতুন
জীবনের রচনার স্বপ্ন এবং তারুণ্য এবং এই বৈশিষ্ট্যগুলো তিনি এই কবিতায় তুলে ধরেছেন এবং সমস্যাপ্রবৃত দেশের তরুণ্য এবং তারুণ্য শক্তিকে তিনি একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে তিনি তুলে ধরেছেন। যাই হোক, শিক্ষার্থীর অনেক কথা বললাম যে 18 বছর বয়স কবিতাটি সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তবে আমি এই ক্লাসটিতে যে উল্লেখযোগ্য যে দিকগুলো আছে সেই দিকগুলি মূলত আমি তোমাদের সামনে উপস্থাপন করব। যে 18 বছর বয়স কবিতাটি পাঠ করার পর আমরা কী কী আঙ্গিক বিচার পাই সেগুলো আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, যাই হোক, অনেক কথাই বলা হয়েছে, চলো দেখে নেওয়া যাক 18 বছর বয়স কবিতার কী কী আঙ্গিক দিকগুলো আমরা পাই। তাহলে আমি প্রত্যেকটি গদ্য পদ্য যখন পড়াই তার কিছু কিছু আঙ্গিক দিক আমি তোমাদের সামনে উপস্থাপন করি। সেই গদ্যটি পাওয়ানোর পর এবং সেই পদ্যটি পাওয়ানোর পর আমরা কী কী দিকগুলো পাই, অর্থাৎ সেই গদ্য বা পদ্যতে আমাদের সামনে কোন কোন বিষয়গুলো উন্মোচিত হয়ে ওঠে সেগুলো কিন্তু আমরা আমাদের কবিতা থেকে বিশেষ করে আমি বের করে নেওয়ার চেষ্টা করি এবং তোমাদের সামনে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও তার কোনো ব্যর্থই ঘটবে না, আমি পর্যায়ক্রমে সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষার্থীরা দেখো, 18 বছর বয়সে যে আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে 18 বছর বয়স কবিতায় কবি নিজের অভিজ্ঞতার, অর্থাৎ এই বয়স কবি নিজের অভিজ্ঞতার আলোকে যে বয়সন্ধিকাল, বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তিনি তুলে ধরেছেন। মূলত 18 বছর বয়সে যে ইতিবাচকতা এবং যে নেতিবাচকতা, ত্যাগ এবং যে দুঃসাহসিকতা, যে কালো অধ্যায় এবং দীর্ঘশ্বাস, আঘাত প্রতিঘাতে, এই বিষয়গুলো কবিতায় তিনি তুলে ধরেছেন। এগুলো হচ্ছে এই কবিতার বৈশিষ্ট্য। অর্থাৎ 18 বছর বয়স আসলে আমরা দেখি তরুণদের মধ্যে এক ধরনের একটা তারুণ্য, তারা দুর্বার গতিতে এগিয়ে যায়, তারা সব দিক দিয়ে যত ধরনের অন্যায় অবিচার আছে তারা সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়, সমাজের মানুষকে তারা সোচ্চার দিয়ে ভালো মন্দ দিক এগিয়ে যায়। সেক্ষেত্রে তোমরা হয়তো জানো যে আমাদের দেশে সমকালীন যতগুলো আন্দোলন হয়েছে সে সবগুলো আন্দোলনে তরুণদের যে সাহসিকতা, তাদের যে উদ্দীপনা, তাদের যে প্রাণের উচ্ছলতা এবং তাদের যে দুর্বার গতি, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের দেশের মধ্যে লক্ষ্য করি। অর্থাৎ আমাদের দেশে যখন কোনো ধরনের অন্যায় হয়, কোনো অবিচার হয়, সেখানে আমরা তরুণদেরকে সবার আগে তরুণদেরকে ঝাঁপিয়ে পড়তে দেখি, কারণ তরুণরাই একমাত্র পারে যে সৃজনশীলতা দিয়ে, তাদের চিন্তা চেতনা দিয়ে তারা একটি নতুন সমাজ উপহার দিতে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে এগিয়ে নিয়ে আসতে। সেক্ষেত্রে দেখো, তাহলে আমি যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু আমার কবিতার আঙ্গিক বিচারের সাথে সামঞ্জস্য রক্ষা করে আমি সেই কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে একটু দেখে নেওয়া যাক যে আমি তোমাদেরকে যেটি বলতে চাচ্ছি যে 18 বছর বয়স কবিতা কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের, অর্থাৎ বয়সন্ধিকালটা হচ্ছে কি সাধারণত অর্থাৎ যৌবন থেকে অর্থাৎ শৈশব থেকে যখন কৈশোর যায়, কৈশোর থেকে যখন যৌবনে প্রবেশ করে, এটিকে বলা হচ্ছে বয়সন্ধিকাল। অর্থাৎ 18 বছর বয়স কবিতা কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের যে বৈশিষ্ট্য সেগুলো তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এই কবিতার উল্লেখযোগ্য দিক হচ্ছে মূলত ইতিবাচকতা এবং নেতিবাচকতা, অর্থাৎ ত্যাগ, দুঃসাহসিকতা, কালো অধ্যায়, দীর্ঘশ্বাস, আঘাত প্রতিঘাতের বিষয়গুলো এই কবিতায় উঠে এসেছে। তাছাড়া কবি 18 বছর বয়সকে কোনো দেশের মাটি মানুষের জন্য প্রত্যাশা করেছেন তাও তিনি তুলে ধরেছেন। অর্থাৎ একটি দেশের মাটি মানুষের জন্য 18 বছর বয়সে তরুণরা যে দুর্বার গতিতে এগিয়ে যায়, আমরা দেখেছি যেখানে দুর্যোগ সেখানে তরুণরা আমরা দেখতে পাই, যেখানে অন্যায় সেখানে আমরা তরুণদের প্রতিবাদ দেখতে পাই, যেখানে সমাজের মানুষ নিপীড়িত হয় সেখানে তরুণরা এগিয়ে আসে। এই বিষয়গুলো তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এবং এই কবিতার যে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি আমার স্লাইডের মাধ্যমে দেখে দিচ্ছি কৈশোর থেকে যৌবনে, অর্থাৎ কৈশোর থেকে যৌবনের পদার্পণে এই বয়সটি অনেক উত্তেজনা থাকে, প্রবল আবেগ, উচ্ছ্বাস এবং জীবনের ঝুঁকি নেওয়ার উপযুক্ত বয়স। অর্থাৎ তারা যখন কৈশোর থেকে যৌবনে প্রবেশ করে তখন তাদের মনের মধ্যে একটা উত্তেজনা থাকে, প্রবল আবেগ থাকে, উচ্ছ্বাস থাকে এবং জীবনের ঝুঁকি নেওয়া বিভিন্ন বিষয়গুলো তাদের সামনে উঠে আসে। এই হচ্ছে কবিতার বৈশিষ্ট্য, যেগুলো আমরা কবিতাটি পরে বলছিলাম যে কবিতাটির লাইনে আছে 18 বছর বয়স বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, এ বয়স তবু মাথা নোয়াবার নয়। এই বিষয়গুলো কিন্তু আমি কবিতায় বলেছিলাম, সেই কবিতার বিষয়গুলো এখানে আলোচনায় আসছে। এবং আছে এ বয়সে অধম্য দুঃসাহস, অর্থাৎ এ বয়সে অধম্য দুঃসাহসে সকল বাধা বিপত্তিকে পেরিয়ে যাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার একটি বয়স। তোমরা দেখতে পাচ্ছ আমার স্লাইডের মধ্যে কিন্তু এগুলো পর্যায়ক্রমে আসছে যে কৈশোর থেকে যৌবনের পদার্পণের বিষয়টি উত্তেজনা, প্রবল আবেগ ও উচ্ছ্বাস ও জীবনের ঝুঁকি নেওয়ার একটি উপযোগী সময়। এবং আমি তৃতীয়ত যে স্লাইডে যে লাইনটি বলেছিলাম যে এ বয়সে অদম্য দুঃসাহসের সকল বাধা বিপত্তি পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার বয়স।
শিক্ষার্থী হচ্ছে 18 বছর বয়স কবিতার আঙ্গিক বিচার এবং আরও কিছু কিছু, অর্থাৎ কবিতাটি আমি তোমাদেরকে গত ক্লাসে পাঠ করে দেওয়ার পর যে বিশেষ দিকগুলো আছে কবিতায় উঠে এসেছে সেই দিকগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং আশা করব তোমরা সেই ক্লাসগুলো ভালো করে আমার ইউটিউব চ্যানেল এবং আমাদের যে কলেজ পেজ আছে সেই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কবিতাগুলো তোমরা এই ক্লাসগুলো ডাউনলোড করে এবং ভালো করে দেখবে। আমি ক্লাস চলাকালীনও তোমাদেরকে ঠিক এভাবে বলতাম, যাই হোক এগুলো আমি করোনাকালীন আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে এগুলো আমি উপস্থাপন করছি। শিক্ষার্থী হচ্ছে 18 বছর বয়স কবিতার যে আঙ্গিক দিকগুলো আছে সেই আঙ্গিক দিকগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করছি। এই কবিতার আরও অনেকগুলো আঙ্গিক দিক আমরা বের করে নিয়ে আসতে পারি। চলো দেখা যাচ্ছে পরবর্তীতে কী কী আঙ্গিক দিকগুলো এই কবিতার মাধ্যমে আমরা পেতে পারি। শিক্ষার্থীরা দেখো, এই বয়সের একটা ধর্ম হচ্ছে আত্মত্যাগ, অর্থাৎ আত্মত্যাগের মহান মন্ত্র উজ্জীবিত হওয়া। এই বয়সের ধর্ম হচ্ছে যে আত্মত্যাগের মহান মন্ত্র উজ্জীবিত হওয়া, অর্থাৎ এই বয়সে তরুণরা তারা আত্মত্যাগ, তারা সব কিছুকে তারা ত্যাগ তিতিক্ষা দিয়ে তারা দুর্বার গতিতে এগিয়ে যায়। তারা আঘাত প্রতিঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। যেমন আমি বলেছিলাম যে এই বয়সে দানে রক্তদানের পুণ্য, একটি লাইন বলেছিলাম, এ বয়স রক্তদানের পণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়ানোর জুড়িটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। আমি একটা লাইন বলেছিলাম, সেই লাইনের পরিপ্রেক্ষিতে আমার এই আঙ্গিক বিচারটি উঠে এসেছে। অর্থাৎ এই বয়সের ধর্ম হলো আত্মত্যাগের মহান মন্ত্র উজ্জীবিত হওয়া। অর্থাৎ এই বয়সের তরুণ আত্মত্যাগ দিয়ে তারা দুর্বার গতিতে এগিয়ে যায়। যেখানে তারা আঘাত দেখেছে, সংঘাত দেখেছে, সেখানে তারা রক্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেক্ষেত্রে আমি এটি কবিতাটি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে আমরা দেখেছিলাম বিগত 2014 সালের দিকে ঢাকার যে রানা প্লাজা, সাভারের যে রানা প্লাজা ধসে পড়ে, সেখানে আমরা দেখেছিলাম তরুণরা এগিয়ে যাচ্ছে। আমি সেটির কিছু ছবি আমার কবিতার মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি যে তরুণরা যখন এগিয়ে যাচ্ছে, সে রানা প্লাজা ও আহতদের উদ্ধারের জন্য তরুণরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের দমকল উদ্ধারের পাশাপাশি তরুণরা তারা ঝাঁপিয়ে পড়েছে। তারা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়েছে, একজন আহত ব্যক্তি আসে তারা তাকে ইনস্ট্যান্ট খাবার দিচ্ছে, স্যালাইন দিচ্ছে। এভাবে করে তরুণরা সব দিক দিয়ে তারা যে এগিয়ে যায় সেই বিষয়টি আমরা দেখতে পাই। এবং ইতিবাচক বৈশিষ্ট্যের পাশাপাশি আরেকটি ধর্ম হচ্ছে তাদের যে ইতিবাচক বৈশিষ্ট্যের পাশাপাশি বিভিন্ন নেতিবাচক দিক এবং বিকারত অসুস্থতা, সর্বনাশ অভিজ্ঞতা এ বয়স উঠতে পারে ভয়ঙ্কর। আমি তোমাদের বলেছিলাম একটি লাইন যে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অর্থাৎ এই বয়সে দুর্যোগের হাল ঠিক মতো রাখাবার, অর্থাৎ তাদের যেমন 18 বছর বয়সে তরুণদের যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি তাদের নেতিবাচক দিকগুলো তাদেরকে বিখারস্ত করতে পারে, তাদেরকে অসুস্থতা করতে পারে, তাদেরকে সর্বনাশের অভিজ্ঞতা, বয়স ভয়ঙ্কর উঠতে পারে, তাদেরকে সর্বনাশের দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ এই বয়সে তরুণদের যত দুর্যোগ আসুন না কেন তাদেরকে ঠিক রাখতে হবে, তাদেরকে ধৈর্য শক্তি দিয়ে তারা তাদের হাল যদি ঠিক রাখতে পারে তাহলে পরবর্তীতে তারা কোনো ধরনের খারাপ কাজ যাবে না এবং তারা দেশ ও জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত করে তারা অনেক ধরনের অবদান রাখতে পারে। তাহলে সেই জন্য আমি বলেছিলাম যে ইতিবাচক বৈশিষ্ট্যের পাশাপাশি যে নেতিবাচক বৈশিষ্ট্যগুলো আছে এবং নানা বিখারস্ত অসুস্থতা এবং সর্বনাশ অভিজ্ঞতায় এই বয়স হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। সেক্ষেত্রে আরও বলেছিলাম যে কিন্তু এ বয়সে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক, অর্থাৎ এই বয়সের মধ্যে তরুণদের বিভিন্ন দুর্যোগ আসতে পারে, দুর্বিপাক আসতে পারে এবং মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি তাদের মধ্যে থাকে এবং ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বল হয়ে এগিয়ে যায় প্রগতির পথে। অর্থাৎ এই সময় এই বয়সে তরুণরা তারা ভালো মন্দ দিকটা তারা বুঝতে পারে না, কিন্তু তাদের মধ্যে রয়েছে অদম্য প্রাণশক্তি এবং এই প্রাণশক্তি, তারুণ্য, যৌবন শক্তি তাদেরকে তাদের শক্তি দুর্বল এগিয়ে যায় প্রগতির পথে। তাদের যে শক্তি আছে প্রাণশক্তি দুর্বল বেগে এগিয়ে যায় প্রগতির পথে, এটা হবে দুর্বল এগিয়ে না শিক্ষার্থীর, এটা হবে দুর্বল বেগে। যাই হোক তোমরা একটু কালেকশন করে নিবে। ফলে তারুণ্য, যৌবন শক্তি দুর্বল বেগে এগিয়ে যায় প্রগতির পথে। এরপর আছে শিক্ষার্থীরা যে যৌবনের উদ্দীপনা, যেটা আমি কিছুক্ষণ আগে আমার স্লাইডের মধ্যে বলেছিলাম যে যৌবনের উদ্দীপনা, অর্থাৎ তারা যখন 18 বছর বয়সে পদার্পণ করে তখন তাদের যৌবনের উদ্দীপনা থাকে, তাদের যে সাহসিকতা, তাদের দুর্বারগতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এইসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছে নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য যৌবন শক্তি যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। অর্থাৎ তরুণরা যে দুর্বার গতিতে এগিয়ে যায়
এগিয়ে যাওয়ার পথে 18 বছর বয়সে তরুণরা মধ্যে যে একটা সাহসিকতা থাকে, যে নতুন কোনো কিছু গড়ার জন্য যে তাদের সাহসিকতা এবং তাদের উদ্দীপনা এবং তাদের দুর্গাগতি এবং নতুন একটি জীবন রচনার জন্য এবং কল্যাণবোধ দেশের বৈশিষ্ট্যের জন্য, দেশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তরুণরা যে এগিয়ে যায়, সেই তরুণদের তারুণ্য শক্তিকে এদেশে চালিকা শক্তি বলে লেখক কবি আখ্যায়িত করেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের দেশের তরুণরা যেমন যুদ্ধকালীন তরুণরা এগিয়ে যাচ্ছে এবং যখন দুর্যোগ আসে সেখানে আমরা বিভিন্ন তরুণদেরকে এগিয়ে যেতে দেখি, অর্থাৎ আমাদের যে তরুণরা অসহায় দারিদ্র্যপীড়িত মানুষের পাশে তারা দাঁড়ায়, তাদেরকে এগিয়ে যেতে তরুণরা সাহায্য করে। সেই জন্য কবিতা শেষ করেন বলেছেন যে এ বয়স নেই কোনো সংশয়, এ দেশে বুকে 18 অশোক নেমে, অর্থাৎ তিনি বলেছেন আরও বলেছেন যে এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। তিনি বলেছেন বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এরপর তিনি আরও বলেছেন এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, তিনি বলেছেন পথ চলতে যায় না থেমে এ বয়স। এবং তিনি শেষে বলেছেন যে এ বয়সে নেই কোনো সংশয়, তাই এ দেশের বুকে 18 অশোক নেমে, অর্থাৎ তিনি তরুণরা যে তারুণ্য শক্তি তিনি প্রত্যাশা করেছেন। মূলত এই কবির কথাগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্য নিজের কথা, কারণ তিনি তার সমকালীন সময়ে তিনি দেখেছেন সমাজে যে অন্যায় অবিচার তিনি দেখতে পেয়েছেন, যে দুর্ভিক্ষ পীড়িত মানুষকে তিনি দেখতে পেয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় মানুষ খাদ্য পাচ্ছে না, এক শ্রেণীর মানুষ তাদের খাদ্যকে পুঁজি করে তার একটা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, চারদিকে অন্যায় অবিচার, এই বিষয়গুলো এই তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য, কথা তরুণ বলবো না, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে অনেক বেশি পীড়িত করে এবং অনেক বেশি আঘাত দেয়। আর তারই ধারাবাহিকতায় তিনি সমাজ থেকে অন্যায় অবিচার এবং সেই বিশৃঙ্খলাগুলো দূর করার জন্য তিনি তার প্রত্যেকটি কবিতায়, তার প্রত্যেকটি কাব্যগ্রন্থে তিনি অনেক বেশি তিনি তার সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে অনেক বেশি সোচ্চার ছিলেন। তিনি অন্যায়ের কাছে কখনো তিনি মাথা নত করেননি। এই হচ্ছে 18 বছর বয়স কবিতার বৈশিষ্ট্য। অর্থাৎ 18 বছর বয়স কবিতার মাধ্যমে আমাদের দেশে যে তারুণ্য শক্তি রয়েছে, যৌবন শক্তি রয়েছে, তাকে তিনি জাগিয়ে তোলার জন্য তার এই কবিতার মাধ্যমে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এই হচ্ছে কবিতার বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা দেখা যাক আমার পরের স্লাইডে কী আছে। আমি প্রত্যেকটি কবিতা এবং গদ্য পাওয়ানোর পর তোমাদের কিছু পাঠ মূল্যায়ন করে থাকি, কিছু প্রশ্ন আমি তোমাদের ক্লাসে জিজ্ঞেস করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি আমার এই ক্লাসের কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং সেই প্রশ্নগুলোকে আমি বলছি পাঠ মূল্যায়ন। তাহলে আমার পাঠ মূল্যায়নগুলো আমরা একটু দেখি আমরা কী কী পাঠ পাই। আমি ক্লাসে হলে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতাম, সেই পাঠ মূল্যায়ন প্রশ্নগুলো আমার জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট এবং সেটা MCQর জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে দেখা যাক প্রথম যে প্রশ্নটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়। সেটা আমি বলেছিলাম যে গোপালগঞ্জের কুটলিপাড়া গ্রামে। আমি তোমাদের শুরুতে বলেছিলাম যেখানে আমি লেখক পরিচিতি আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়। এরপর হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য, তোমরা দেখতে পাচ্ছ কবি সুকান্ত ভট্টাচার্য কোন জাতীয় পত্রিকার সাথে সম্পর্কিত ছিলেন, অর্থাৎ তিনি একটি পত্রিকার কিশোর একটি পত্রিকা ছিল, সেটি আমি লেখক পরিচিতি আমি আগের ক্লাসে প্রথম অংশ ক্লাসে আমি লেখক পরিচিতি সেই কবিতাটি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে সুকান্ত ভট্টাচার্য কোন জাতীয় কবিতার সাথে পত্রিকার সাথে তিনি সম্পাদনা করেছেন, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমরা সেখান থেকে দেখে নিবে। অর্থাৎ একটি পত্রিকার নাম আমি বলেছিলাম যে কোন পত্রিকা, সেটা হচ্ছে দৈনিক স্বাধীনতা। দৈনিক স্বাধীনতা নামে একটি পত্রিকার সাথে তিনি সম্পর্কিত ছিলেন। মৃত্যুর এক পর্যন্ত এই পত্রিকার সাথে তিনি কাজ করেছেন, সেটি আমার লেখক পরিচিতির মধ্যে আছে। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে কবিতার কাব্যে কিসের আহ্বান জানিয়েছেন। সেটাতে আমি বারবার বলেছিলাম কবিতার কাব্যে কিসের আহ্বান জানিয়েছেন, অর্থাৎ তিনি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি দেখেছেন সমাজে অন্যায় অবিচার এবং শোষণ বঞ্চনা বিরুদ্ধে তিনি বিদ্রোহ জাগিয়েছেন তার এই কবিতায়, এবং বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি চেয়েছেন যে সমাজ থেকে অন্যায় অবিচার শোষণ এবং বঞ্চনা এগুলো দূর হয়ে যাক এবং সমাজের মধ্যে একটা বিপ্লব এবং মুক্তির আহ্বান তিনি তার কবিতায় জাগিয়েছেন। এটি একটি অন্যতম তার কবিতার একটি বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা দেখো এবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালে তার কবিতায় কী জুগিয়েছে সেটিও আমি তোমাদেরকে বলেছিলাম যে লেখক পরিচিতির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালে তার কবিতা অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছে এবং বাঙালি মুক্তিকামী মানুষের মুখে শক্তি ও সাহস জুগিয়েছে। অর্থাৎ মুক্তিকামী মানুষ স্বাধীনতার স্বাদ পাইয়ে নেওয়ার জন্য তার কবিতাগুলো একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার বিখ্যাত কাব্যের নাম কি? তার অনেকগুলো বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, তবে তার কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। তার অনেকগুলো ছাড়পত্র, তারপর ঘুম নেই পূর্বাভাস হরতাল, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার মধ্যে ছাড়পত্রটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ।
সেটা আমি আমার ক্লাসে বলেছিলাম। এবং এটিও আমি তোমাদেরকে লেখক পরিচিতির মধ্যে জানিয়ে দিয়েছি যে তিনি ফ্যাসিবিরোধী লেখক শিল্পীর সঙ্গের সাথে কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। অর্থাৎ তিনি ফ্যাসিবিরোধী লেখক শিল্পীর সঙ্গে একটি কাব্যগ্রন্থ আছে যেটি তিনি সম্পাদনা করেন, সে কাব্যগ্রন্থ হচ্ছে আকাল নামে একটি কাব্যগ্রন্থ আছে, তিনি সেটি সম্পাদনা করেন। তোমরা আমার এই ক্লাসে পাঠ পরিচিতির মধ্যে দেখে নিবে। এবং শিক্ষার্থীরা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কত বছর বয়সে কবি মৃত্যু হয়েছিল, এটি প্রায় সময় পরীক্ষা আছে। অর্থাৎ মাত্র 21 বছর বয়সে কবি একটি রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এরপর আছে যে 18 বছর বয়স কবিতাটি কোন সময়ে রচনা বলে ধারণা করা হয়। এটি একটি ইম্পর্টেন্ট লাইন। 18 বছর বয়স কবিতাটি ধারণা করা হয়, অর্থাৎ 18 বছর বয়সে পদার্পণের আগে কিংবা 18 বছর বয়সে কবি এই কবিতাটি রচনা করেছিলেন বলে ধারণা করা হয়। অর্থাৎ তিনি যখন 18 বছর বয়সে পা দিচ্ছেন বা 18 বছর বয়স তার চলাকালীন সময়ে তিনি এই কবিতাটি লিখেছেন বলে ধারণা করা হয়। শিক্ষার্থীরা এই হচ্ছে আমরা পাঠ মূল্যায়নের আরেকটি প্রশ্ন। আরও কয়েকটি প্রশ্ন আমরা পরের স্লাইডে আছে, আমি আবার একটু তোমাদেরকে সেটা রিপিট করে জানিয়ে দিচ্ছি যে এগুলো কোনো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই পাঠ মূল্যায়ন মিনস হচ্ছে শ্রেণী মূল্যায়ন, অর্থাৎ আমি তোমাদেরকে শ্রেণীতে ক্লাস চলাকালীন আমি অবশ্যই তোমাদেরকে এই প্রশ্নগুলো করতাম। এখন আমি আমার স্লাইডের মধ্যে সেগুলো উপস্থাপন করেছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য পৈতৃক নিবাস কোথায় ছিল। অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য কোন জাতীয় পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন, যেটি আমি কিছুক্ষণ আগে এই সবগুলো প্রশ্ন উত্তর তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা লেখক পরিচিতির মধ্যে অনেকগুলো প্রশ্ন উত্তর পাবে। কবিতার কাব্যে কিসের আহ্বান জানিয়েছেন। এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালে তার কবিতা কী জুগিয়েছে। এবং 5 নম্বর হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ, তার বিখ্যাত কাব্যের নাম কি। 6 নম্বর হচ্ছে তিনি ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সঙ্গের সাথে কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। 7 হচ্ছে কত বছর বয়সে কবি মৃত্যু হয়েছিল। 18 বছর বয়স কবিতাটি কোন সময় রচনা করে ধারণা করা হয়। সেক্ষেত্রে আমার পরে আর স্লাইডে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি পাঠ মূল্যায়ন হিসেবে, তোমরা তারা সেই প্রশ্নগুলো দেখো। সেটি হচ্ছে যে 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কবিতা। আমরা জানি ছন্দ বাংলা সাহিত্যে 3 প্রকার, একটা হচ্ছে স্বরবৃত্ত, একটা হচ্ছে মাত্রাবৃত্ত, একটা হচ্ছে অক্ষরবৃত্ত। অর্থাৎ 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এগুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতির মধ্যে পাবে। এবং 18 বছর বয়স কবিতাটি কোন সময়ের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। অবশ্যই এটা 18 সময় বয়সন্ধিকালের যে বৈশিষ্ট্য সেটি আমাদের পাঠ পরিচিতির মধ্যে আছে। 18 বছর বয়স কবিতাটি কবিতার বয়সন্ধিকালের বৈশিষ্ট্য, অর্থাৎ কিশোর থেকে যখন যৌবনে পদার্পণ করে এই সময় তাদের মধ্যে নানা ধরনের পরিবর্তন দেখা যায়, তারা বিকারস্থ হয়, তাদের মধ্যে ইতিবাচক নেতিবাচক এই দিকগুলো আসে, এই বিষয়গুলো তিনি তার কবিতায় তুলে ধরেছেন। শিক্ষার্থী দেখা যাক। এরপর হচ্ছে তরুণরা মাথা তুলবার ঝুঁকি নেয় কত বছর বয়সে। এটা তো আমরা যেহেতু কবিতাটি হচ্ছে 18 বছর বয়স, তারা নিঃসন্দেহে আমরা বলতে পারি 18 বছর বয়সে তরুণরা মাথা তুলবার ঝুঁকি নেয়। এরপরে প্রশ্নটি হচ্ছে যে 18 বছর বয়সে আত্মাকে কোথায় সঁপে দেয়। অর্থাৎ 18 বছর বয়সে তরুণরা আত্মাকে কোথায় সঁপে দেয় সেটা আমি আমার ক্লাসে বলেছিলাম যে 18 বছর আত্মাকে শপথের কোলাহল, অর্থাৎ তারা নিজেদের দিকে এগিয়ে দেয়। এরপরে বলেছিলাম কবি কিসের জয়ধ্বনি শুনেছেন। তিনি বলছেন শুনেছি 18 জয়ধ্বনি। এই লাইনটি তোমাদের কবিতার মধ্যে আছে, অর্থাৎ কবিতার মধ্যে তিনি একটি লাইন বলেছেন শুনেছি 18 জয়ধ্বনি। অর্থাৎ তিনি বলেছেন এ বয়স কাঁপে বেদনার থরথর তবু 18 শুনেছি জয়ধ্বনি, এরকম একটি লাইন আছে, তোমরা দেখে নিবে তোমাদের কবিতাতে। এরপর হচ্ছে 18 বয়স কবিতায় কবি কোন বয়সকে কামনা করেছেন, সেটা 18 বছর বয়সী। যেহেতু কবিতাটি 18 বছর বয়স, তাই উত্তরটি হবে 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতার শেষ চরণ কেটে ইম্পর্টেন্ট, এ দেশের বুক 18 বছর নেমে। সেক্ষেত্রে আমরা প্রশ্নগুলো আরেকবার দেখে নিই। আমার 9 নম্বর প্রশ্ন হচ্ছে 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত। এরপর হচ্ছে 18 বছর বয়স কবিতাটিতে কবি কোন সময় বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এরপর হচ্ছে তরুণরা মাথা তুলবার ঝুঁকি নিয়ে কত বছর বয়সে। এরপর হচ্ছে 18 বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়। এরপর হচ্ছে কবি কিসের জয়ধ্বনি শুনেছেন। এরপর হচ্ছে 18 বছর বয়স কবিতায় কবি কোন বয়সকে কামনা করেছেন। এরপরের প্রশ্ন হচ্ছে 18 বছর বয়স কবিতার শেষ চরণ কী। এই হচ্ছে আমার পাঠ মূল্যায়ন। এই পাঠ মূল্যায়নগুলো থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দিয়েছি সেগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবে। এবং এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাদের কলেজে যে ফেসবুক ইনবক্স আছে সেখানে আমাকে জানাবে, আমি প্রশ্নগুলো আরেকটু সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমাদের সামনে আমি কিছু বাড়ির কাজ দাঁড় করিয়েছি।
আমি প্রত্যেকটি গদ্য এবং পদ্য প্রমাণরূপে কিছু বাড়ির কাছে উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। সেই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাছেগুলো তোমরা করে নিবে এবং বই থেকে বের করে সেই প্রশ্নের সমাধানগুলো তোমরা করে নিবে। সেক্ষেত্রে বাড়ির কাছে হচ্ছে 18 বছর বয়স মাথা নোয়াবার নয় কেন। প্রথম প্রশ্ন হচ্ছে 18 বছর বয়স কেন মাথা নোয়াবার নয়, সেটি আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি। এবং আমি যখন কবিতাটি বিশ্লেষণ করতে গিয়ে আমি বলেছিলাম 18 বছর বয়সে তরুণদের কাছে ইতিবাচক আছে, এই সময় তারা দুর্বার গতিতে এগিয়ে যায়, তারা পথপ্রান্তরে তুফান ছুটায়, তারা কারো কাছে মাথা নোয়াবার নয়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে 18 বছর বয়স কি দুঃসহ। এখানে বলা হচ্ছে 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়সটি কেন দুঃসহ? কারণ 18 বছর বয়সে তরুণরা দুর্বার গতিতে এগিয়ে যায়, তারা সব দিকে যেখানে বাধা বিপত্তি দেখে সেখানে তারা এগিয়ে যায়। সেই জন্য তিনি বলছেন 18 বছর বয়স কি দুঃসহ বলতে কবি কী বুঝিয়েছেন। এবং তৃতীয় যে প্রশ্নটি আমি তোমাদের সামনে দাঁড় করেছি যে শপে আত্মাকে শপথের কোলাহল। তোমরা দেখো আমার স্লাইডের মধ্যে কিন্তু এগুলো উপস্থাপন আমি করেছি যে শপে আত্মাকে শপথের কোলাহল, অর্থাৎ তারা শপথ নিয়ে দুর্বার গতিতে যে এগিয়ে যায় কেন, এইটাও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে সমাধান করে নেবে। যখন কলেজ খুলবে আমি এই বাড়ির কাজগুলো তোমাদের খাতাতে চেক করব এবং যাদেরকে খাতার মধ্যে আমি এই বাড়ির কাজগুলো পাবো তাদেরকে আমি কিছু নাম্বার পরীক্ষা চলার খাতা মূল্যায়নের সময় কিছু নাম্বার আমি সংযোজন করে নেব। শিক্ষার্থীরা আমার পরের প্রশ্নটি হচ্ছে এ বয়স জানে রক্তদানের পূর্ণ, অর্থাৎ 18 বছর বয়সে তরুণরা যেখানে তারা দুর্যোগ দেখে সেখানে তারা রক্ত দিয়ে এগিয়ে যায় এবং তারা বুঝে যে সমাজকে কিভাবে তাদের অবদান দিয়ে, সমাজকে কিভাবে তাদের কাজ দিয়ে কী অবদান রাখা যায়। এ বয়স জানে রক্তদানের পূর্ণ কেন, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আমার 5 নম্বর যে প্রশ্নটি আছে এ বয়সের প্রাণ তীব্র আর প্রখর কেন, অর্থাৎ এই বয়সে তরুণদের প্রাণ তীব্র আর প্রখর কারণ এই বয়সে তরুণরা এগিয়ে যায় দুর্বার গতিতে, তারা সব কিছু অন্যায় অবিচার থেকে তারা দূরে থাকতে চায়। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর কেন, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি বাড়ির কাছে দিয়ে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে তোমরা শিখে নিবে। এই দেশের বুকে শেষ লাইন এই দেশের বুকে 18 অসুখ নেমো, অর্থাৎ তিনি বলেছেন তরুণদের যে ইতিবাচক নেতিবাচক যত হোক না কেন তিনি এই দেশের মানুষকে মুক্তিকামী মানুষের জন্য তিনি 18 জয়ধ্বনি গেয়েছেন। তিনি বলেছেন যে 18 বছর বয়সে তরুণদের তিনি আহ্বান জানিয়েছেন, কারণ একটি সমাজকে ভেঙে নতুন একটি সমাজ গড়ে তোলার জন্য এবং তরুণদের যে তারুণ্য, তাদের প্রাণের যে উচ্ছলতা, যে সজীবতা, এই জন্য তিনি এই দেশের বুকে 18 কামনা করছেন। শিক্ষার্থীরা বাড়ির কাজে প্রশ্ন হচ্ছে 18 বছর বয়স মাথা নোয়াবার নয় কেন। এরপর 18 বছর বয়স কি দুঃসহ বলতে কবি কী বুঝিয়েছেন, এটা ইম্পর্টেন্ট। শপে আত্মাকে শপথের কোলাহলে 18 বছর বয়সের বৈশিষ্ট্য তাৎপর্য কী। এ বয়স জানে রক্তদানের পূর্ণ কেন, এটাও প্রশ্ন। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর কেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ দেশের বুকে 18 অসুখ নেমে পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা আমি আমার স্লাইডের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন দাঁড় করেছি। প্রতিবারে আমি গদ্য বর্ণনা একটি সৃজনশীল প্রশ্ন দাঁড় করাই, তার ধারাবাহিকতা আজকেও আমি একটি সৃজনশীল প্রশ্ন আছে। আমি একটি ছবি দিয়ে তোমাদের সামনে প্রশ্নটি দাঁড় করেছি। শিক্ষার্থীদের ছবিটির সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। এটি হচ্ছে ঢাকার মধ্যে রানা প্লাজা নামে একটি গার্মেন্টস বিল্ডিং যখন ধসে পড়ে তখন সেখানে অনেক শ্রমিক মারা যায়, অনেক শ্রমিক আহত হয়। সে শ্রমিকদেরকে উদ্ধারের জন্য পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকদের পাশাপাশি এদেশের তরুণরা এগিয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই যে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করছে, এইদিকে তরুণরা দুর্ভাগ্যতে এগিয়েছে। এটা হচ্ছে রানা প্লাজা আহতদের উদ্ধারের একটি ছবি, যেখানে আমরা তরুণদের জয়ধ্বনি দেখতে পাই, তরুণদের যে তারুণ্য, তারা যে এগিয়ে যাচ্ছে, ওষুধ নিয়ে খাবার নিয়ে দাঁড়িয়েছে, সেগুলো আমরা দেখতে পাই। এটি দিয়ে আমি একটি সৃজনশীল প্রশ্ন দাঁড় করিয়েছি। এই প্রশ্ন থেকে আমি যে কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি যে 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট একটি বাক্য যেটি আমাদের এমসিকিউতে থাকে, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের যে কয়টি কাব্যগ্রন্থ আছে পূর্বাভাস, ছাড়পত্র, ঘূর্ণি, হরতাল, এবং সেখানে কোন কাব্যগ্রন্থ থেকে বা অভিযান বা হরতাল বা মিঠে করা ইত্যাদি তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, সেখানে কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে এটি ইম্পর্টেন্ট।
এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সৃজনশীলের মধ্যে 18 বছর বয়স কি দুঃসহ বলেছেন কেন? এটা কিছুক্ষণ আগে, কারণ 18 বছর বয়সে তরুণরা সব দিক দিয়ে এগিয়ে যাওয়ার পথে তারা পথে প্রান্তে তুফান ছড়ায়, তারা যেখানে অন্যায় দেখে সেখানে তারা এগিয়ে যায়, তারা মাথা উঁচু করে দাঁড়ায়, মাথা নোয়াবার নয় এ বয়স, তারা কাঁদতে জানে না এ বয়স, তারা রক্ত দিয়ে পূর্ণ করে। এই সমস্ত কারণে 18 বছর বয়সে তরুণদের প্রাণের চাঞ্চলতার কারণে তিনি দুঃসহ বলেছেন। শিক্ষার্থীরা ক খ প্রশ্নটি আমার সৃজনশীল প্রশ্নের সাথে কোনো সামঞ্জস্য নেই। খ আর গটি আমার উদ্দীপকের সাথে সামঞ্জস্য। উদ্দীপক 18 বছর বয়স কবিতা কোন দিকটি ফুটে উঠেছে নির্ণয় করো। তোমরা এই প্রশ্নটি করে নিবা, তোমরা তোমাদের মতো করে নিবা। অর্থাৎ উদ্দীপক 18 বছর বয়সের কবিতা তরুণদের যে প্রাণের উচ্ছলতা, কারণ এই ছবিটিতে বলে দিচ্ছে তরুণরা কীভাবে এগিয়ে যাচ্ছে সেই বিষয়টি। আমি উদ্দীপকটি ছবি দিয়ে দাঁড় করেছি, তোমরা সেটি করে নিবে। এরপরে যে 4 নম্বর যে প্রশ্নটি উদ্দীপকের প্রতিফলিত চিত্র, উদ্দীপকে আমি যেটি চিত্র দাঁড় করেছি 18 বছর বয়স কবিতা কবির প্রত্যাশিত এদেশের বুকে 1800 নামে বিষয়টি প্রতিফলন করেছে আলোচনা করা। অর্থাৎ উদ্দীপকে আমি একটি ছবি তোমাদের সামনে দাঁড় করেছি যে একজন আহত যুদ্ধাহত মানুষকে, একজন আহত গার্মেন্টস কর্মীকে কীভাবে তরুণরা এগিয়ে যাচ্ছে উদ্ধার করে, কীভাবে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কর্মীরা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে তরুণদের যে একটা উৎপত্তভাবে তাদের যে একটা অবদান ছিল এবং তাদের যে এগিয়ে আসার যে তাদের একটা সাহসিকতা ছিল, সেই সাহসিকতা 18 বছর বয়সের সাথে চিত্রের সাথে কতটুকু প্রতিফলিত হয়েছে তোমরা সেই ব্যাখ্যাটি করে নিবে এবং এই সৃজনশীল প্রশ্নে তোমরা তোমাদের মধ্যে দাঁড় করে নিবে। শিক্ষার্থীরা আমি আমার স্লাইডের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমার এই শেষ পর্যায়ের স্লাইডে আমি তোমাদেরকে আমার পরবর্তী ক্লাসের জন্য আবার শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি আমার পরবর্তী ক্লাসটা নিব বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী। সম্ভব হলে আমি দুই একদিনের মধ্যে এই ক্লাসটি নিয়ে নিব। অর্থাৎ বাংলা ব্যাকরণ ও শব্দ শ্রেণীর উপর আমি তোমাদের বলেছিলাম টোটাল 3টি ক্লাস নিব এবং বাংলা ব্যাকরণ ও শব্দ শ্রেণীর উপর আগামীকালের যে ক্লাসটি থাকবে আমার সেটি হবে আমার শেষ ক্লাস। এরপর আমি তোমাদের বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণীর উপর কিছু বাড়ি কাজ দিব এবং তোমরা সেগুলো ভালো করে করে নিবে। শিক্ষার্থীরা করোনাকালীন তোমরা কলেজের সাথে যোগাযোগ রাখবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি যে আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি আমরা কলেজ থেকে তোমাদেরকে আজকে দিয়ে দিয়েছি আমরা কলেজ থেকে তোমাদের, এবং আগামী 15, 16, 17 তোমাদেরকে দেওয়া হবে। তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো কলেজ থেকে সংগ্রহ করে নিয়ে ভালো করে নেবে এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় যখন তোমাদের যে তারিখটি নির্ধারণ করবে তোমরা সেই তারিখে এসে সাবজেক্ট টিচারের কাছে এসে তোমরা সেটি জমা দিবে এবং ততদিন তোমরা অনলাইন যে ক্লাসগুলো আমরা দিচ্ছি আমাদের কলেজের বেশি সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করবে। সর্বোপরি তোমাদের সুস্থতা এবং তোমাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটা আমি এখানে বিদায় নিচ্ছি 18 বছর বয়স কবিতা দ্বিতীয় ক্লাস থেকে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।